নির্বাচন সংস্কার এবং কূটনৈতিক তৎপরতা নিয়ে যা বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতে বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে প্রায় ৩০০। এদিকে বাকিংহাম প্যালেসে ডক্টর ইউনূসকে স্বাগত জানালেন রাজা তৃতীয় চার্লস। দেশে ২৪ ঘন্টায় আবারও ১৫ জনের করোনায় শনাক্ত। সর্বশেষ সীমান্তে আরও ৫৩ জনকে পুশ ইন। নির্বাচন সংস্কার এবং কূটনৈতিক তৎপরতা নিয়ে যা বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির ভবিষ্যৎ নিয়ে তার পরিকল্পনা তুলে ধরেছেন। যুক্তরাজ্য সফরে আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তিনি ২০২৬ সালের এপ্রিল মাসের মধ্যে সাধারণ নির্বাচনের একটি লক্ষ্য নির্ধারণ করেছেন, যা একটি স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়া নিষিদ্ধ করার প্রতি তার অটল প্রতিশ্রুতির প্রমাণ। তিনি দৃঢ়ভাবে বলছেন তার নিজের কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই এবং নির্বাচন শেষ হলে ক্ষমতা হস্তান্তরের জন্য মুখিয়ে আছেন তিনি। ডক্টর ইউনূস জানান, ভোটের সততা নিশ্চিত করেন তিনি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রেখেছেন, যা সব রাজনৈতিক দলের জন্য একটি সমতল ক্ষেত্র তৈরি করবে এবং নতুন প্রজন্মের ভোটারদের ক্ষমতায়ন করবে, যারা এক দশকেরও বেশি সময় ধরে সত্যিকার অর্থে ভোট দেওয়ার সুযোগ পাননি। ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের এজেন্ডাদের একটি মূল ভিত্তি হল প্রধান জাতীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যাপক সংস্কার। তিনি নির্বাচন প্রক্রিয়া এবং সংবিধান উভয় ক্ষেত্রেই মৌলিক পরিবর্তনের সুপারিশ করার জন্য কমিশন গঠনের পরিকল্পনা করেছেন। উপরন্তু একটি ঐক্য প্রতিষ্ঠা কমিশন সক্রিয়ভাবে কাজ করছে, যাতে সব রাজনৈতিক দল এই গুরুত্বপূর্ণ সংস্কারগুলোতে একমত হতে পারে, যার লক্ষ্য একটি ঐক্যবদ্ধ জুলাই সনদ, যা জাতিকে সামনের দিকে পরিচালিত করবে। অন্তর্বর্তীকালীন সরকার অতীত অপরাধ এবং ব্যাপক দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদেরকে বিচার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর ইউনূস বাংলাদেশের কূটনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন। তিনি ব্যাখ্যা করেছেন, চীনে তার প্রাথমিক সফর বোয়াও ফোরামের জন্য পূর্ব নির্ধারিত একটি প্রতিশ্রুতি ছিল, যা দিল্লির চেয়ে বেইজিংয়ে অগ্রাধিকার দেওয়ার ইচ্ছাকৃত ইঙ্গিত ছিল না। তিনি যুক্তরাজ্যের সঙ্গে শক্তিশালী ও সহায়তামূলক সম্পর্কের ওপর জোর দিয়েছেন, সাহায্যের গুরুত্ব স্বীকার করেছেন, সবই সম্ভাব্য তহবিল হ্রাস তত্ত্বে বাংলাদেশের স্থিতিস্থাপকতার ওপরও গুরুত্ব আরোপ করেছেন। ইউনিসেফের জন্য একটি জরুরি মানবিক উদ্বেগ হল রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা। তিনি কঠোরভাবে সতর্ক করেছেন যে ইউএসএআইডি তহবিল প্রত্যাহার এবং মিয়ানমারে তাদের প্রত্যাবর্তনের আশার অনুপস্থিতি শিবিরগুলোতে একটি অস্থির বিস্ফোরণ ঘটাতে পারে। তিনি তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের অপরিহার্যতার ওপর জোর দিয়েছেন। জানাবো, ভারতে বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে প্রায় ৩০০। ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রায় ৩০০ জন নিহত হয়েছেন। বিমানে থাকা ২৪২ জন আরোহীর মধ্যে ২৪১ জনের নিহত হয়েছেন। বিমানটি আছড়ে পড়েছিল সেখানকার বিদে মেডিকেল কলেজের ছাত্রাবাসে। এতে সেখানেও ৫০ জনের বেশি মানুষ মারা গেছেন। গুজরাটের উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বিধি চৌধুরী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, দুর্ঘটনায় প্রায় ২৯৪ জন নিহত হয়েছেন। এতে কিছু শিক্ষার্থী রয়েছে যারা মেডিকেল কলেজের ছাত্রাবাসের ছিলেন। ভয়াবহ এই দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে গেছেন এক যাত্রী। পুলিশ কর্মকর্তা বিধি চৌধুরী জানিয়েছেন, এই যাত্রী বিমানের জরুরি বহির্গমন দরজার পাশে ১১ এর আসনে বসা ছিলেন। এ কারণে হয়তো তিনি বেঁচে গেছেন। বিধি বলেছেন, হাসপাতালে হয়তো দুর্ঘটনায় বেঁচে যাওয়ার অন্য কারো কেউ থাকতে পারে। আহমেদাবাদ পুলিশের প্রধান জিএস মালিক জানান, দুর্ঘটনাস্থল থেকে ২০০টির বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে বিমানের যাত্রী ছাড়াও ওই মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মরদেহ আছে। এছাড়া নিহতদের মধ্যে আছেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। ভারতের স্বাস্থ্য সচিব ধনঞ্জয় দ্বিবেদী বিমানে থাকা যাত্রী ও ছাত্রাবাসে থাকা শিক্ষার্থীদের ওপর পরিবারের সদস্যদের ডিএনএ স্যাম্পল দেওয়ার অনুরোধ জানিয়েছেন, যেন মরদেহগুলো শনাক্ত করা যায়। বিমানটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়ার পর টুকরো টুকরো হয়ে যায়। এটি লেজের অংশ ছাত্রাবাসের একটি ভবনের ছাদে এখনও পড়ে আছে। বিমানটি ছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার, যা বিশ্বের অন্যতম আধুনিক বিমান। এর আগে বোয়িংয়ের সময় এই মডেলের বিমান কখনো বিধ্বস্ত হয়নি।
এদিকে বাকিংহাম প্যালেসে ডক্টর ইউনুসকে স্বাগত জানালেন দাদার তৃতীয় চার্লস। কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান উপলক্ষে লন্ডনের বাকিংহাম প্যালেসে রাজা চার্লস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানিয়েছেন। বৃহস্পতিবার 12 জুন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানিয়েছেন। 4 দিনের সরকারি সফরে বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা। গত মঙ্গলবার 10 জুন স্থানীয় সময় সকাল 7:05 দিকে এই এমিরেটসের একটি ফ্লাইটে লন্ডনে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বৃহস্পতিবার 12 জুন লন্ডন সফরের তৃতীয় দিন একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধান উপদেষ্টা। এই সফরের মাধ্যমে অধ্যাপক ইউনুস তার আন্তর্জাতিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি সামাজিক ব্যবসার অগ্রগতিতে নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ সৃষ্টি করছে বলে মনে করা হচ্ছে। এছাড়াও 13 জুন রোজ শুক্রবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার স্থানীয় সময় 9টার দিকে বৈঠক রয়েছে। এছাড়াও দেশে 24 ঘন্টায় আরও 15 জনের করোনা শনাক্ত। সারা দেশে গত 24 ঘন্টায় 15 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 134 জনের নমুনা পরীক্ষা করে এই 15 জনের শরীরে কোনো ভাইরাস শনাক্ত হয়েছে। তবে 24 ঘন্টায় আক্রান্ত কারো মৃত্যু হয়নি। বৃহস্পতিবার 12 জুন বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 18 জন। এর ফলে এই সংখ্যা প্রায় 20,19,394 জন হয়ে দাঁড়িয়েছে। তবে আক্রান্তদের কারণ মৃত্যু হয়নি। শুরু থেকে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে 29,500 জনে। মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার 13.5%, আর করোনা থেকে সুস্থতার হার 98.42%। সর্বশেষ সিলেট সীমান্তে আরও 53 জনকে পুশ-ইন। সিলেটের জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় 53 জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই সময় তাদের আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। বৃহস্পতিবার ভোরে বিজিবির সদস্যরা জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জে বিভিন্ন সীমান্ত থেকে তাদের আটক করেন। এর আগে সর্বশেষ 29 মে সিলেটের বিয়ানীবাজার সীমান্ত এলাকা দিয়ে 21 জনকে পুশ-ইন করেছে বিএসএফ। বিজিবি সূত্র জানা গেছে, জৈন্তাপুর ও শ্রীপুর বিওপি সদস্যরা মোকামপঞ্জি সীমান্তে 17 জন এবং মিনাটিলা বিওপি সদস্যরা মিনাটিলা সীমান্তে 23 জন সহ মোট 40 জনকে আটক করেছেন। কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরগাগ সীমান্তে 13 জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিভিন্ন সময়ে ভারতের বিভিন্ন এলাকা থেকে জড়ো করে সীমান্ত এলাকায় রেখে ঠেলে পাঠানো হয়েছে। তাদের মধ্যে 17 জন পুরুষ, 14 জন নারী এবং 22 জন শিশু। বিজিবি 48 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, আটক ব্যক্তিদের নাম পরিচয় সংগ্রহ করে প্রাথমিকভাবে বিজিবির তত্ত্বাবধানের 2টি বিদ্যালয়ে রাখা হয়েছে। তাদের অধিকাংশই কুড়িগ্রাম ও লালমনিরহাট এলাকার বলে জানা গেছে। তাদের নাম, ঠিকানা ও পরিচয়পত্র সংগ্রহ করা হচ্ছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পারিবারিক সদস্যদের কাছে তাদেরকে হস্তান্তর করা হবে। বিজিবি সূত্র জানায়, প্রাথমিকভাবে জানা গেছে যে আটক ব্যক্তিরা বিভিন্ন সময় ভারতের কাজের সন্ধানে অবৈধভাবে প্রবেশ করেছিলেন। তারা দিল্লি সহ বিভিন্ন স্থানে ছিলেন।